দর্শক, তলে তলে একই করল শেখ হাসিনা। কঠিন বিপদে পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনোভাবেই আর ক্ষমতায় টিকতে পারবে না অন্তর্বর্তী সরকার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। কেন হবে না শেখ হাসিনার বিচার? কেনই বা শেখ হাসিনার বিচার উচিত নয়? নিউ ইয়র্কে বড় প্রশ্ন তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের নিয়োগকর্তাকে ডক্টর ইউনূস বলেন যে এই ছাত্র জনতা সমন্বয়কারীরা ওনার নিয়োগকর্তা। তো ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের, এমনকি এই নাহিদ, আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এদেরকে বেতন দেয়টা কে? এই সমন্বয়কারীদের বাপরা। এই সমন্বয়কারীদের বাপরা তো বদমাস, সব ফকিন্নির পোলাপান। আপনারা তো জানেন যে আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করবো। মানে আছে না, ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। আমি বাড়াই বলতেছি না, এরা যে লাইনে আগাইতেছে, ক্ষমতাবানকে সেই একই তেল, গণমানুষকে সেই একই অবজ্ঞা, দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা, এই সব কিছু প্রফেসর ইউনূসের উপদেষ্টা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। কেমন খেলা দেখালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 90 দিনও টিকতে পারবে না ডক্টর ইউনূস এই বাংলাদেশের ক্ষমতায়, এমন তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন যে ঘটনাগুলো ঘটেছে গোপালগঞ্জে। এমনটা আশা এবং প্রত্যাশা কোনোটাই করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার থেকে বেশি করে ফেলেছে গোপালগঞ্জের মানুষজন, এমনটাই কিন্তু বলেছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজ জয়। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের পেটে কিন্তু রয়েছে শিবির, ছাত্রলীগের পেটে রয়েছে জামায়াত, এমন তথ্য জানিয়ে কথা বলেছে কিন্তু গোলাম মাওলানা রানী সাহেব। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে গেলে অনেক চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করবো। মনে আছে না, ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। আমি বাড়াই বলতেছি না, এরা যে লাইনে আগাইতেছে, ক্ষমতাবানকে সেই একই তেল, গণমানুষকে সেই একই অবজ্ঞা, দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা, এই সব কিছু প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে। দরিদ্র ঘৃণা, ডিজিএফআই বট বাহিনী লালায় দেওয়া থেকে শুরু করে হেন কাজ নাই যা হাসিনা করছে সেটা করতেছে না। আরে বাবা, হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করে নাই। প্রফেসর ইউনূসের সরকার প্রথম মাসেই গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, প্রথম মাসে ডিজিএফআই বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আমি বলছিলাম ডিজিএফআই বট বাহিনীর সাথে চুক্তি বাতিল করতে হবে, স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানাইতে হবে শ্বেতপত্র কইরা কিভাবে অ্যাক্টিভিস্টদের পিছনে এই বট বাহিনী লাগানো হইতো, কত টাকা দিয়ে বট বাহিনী পালা হয়েছে, কোনো স্যাদবেদ নাই। এরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আগে আমরা হাসিনার সংবাদ সম্মেলনে তেল দেওয়া দেখতাম, এখন নানা জায়গায় তেল দেওয়া হয়। আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিফ নজরুল, তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে। আসেন একটু তেল মারাটা দেখি। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৩৬ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। এটা হইতেছে অ্যাটর্নি জেনারেল আসিফ নজরুল নিয়োগ দিছে, তো তেল ব্যাপার ইচ্ছে আর কি, যে নিয়োগ দিছে, নিয়োগ কর্তারে তেল মারা লাগবি না, এটা তো দরকার আছে, তাই না? তো কইছে যে ৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয় নাই, এই কৃতিত্ব নাকি আসিফ নজরুলের। এই যে বক্তিমা হইতেছে, ওই বক্তিমা কলে সামনে আসিফ নজরুল বসে আছে, সেটাই বক্তিমার শুরুতেই কইছে। এটা দেখে দেন এডিটর সাহেব। প্রিয় সুধী, বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের অভিভাষণ অনুষ্ঠানের এই মহেন্দ্রক্ষণে উপস্থিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, যিনি আমার শিক্ষক ছিলেন, এখনো আছেন। এই ভিডিওটা 21শে সেপ্টেম্বরের একটা প্রোগ্রামের নিউজ দেখেন। দেখেন, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু হয়েছে না, তো এটা কি বিচার বহির্ভূত হত্যা না? কত তারিখ দেখান তো এডিটর সাহেব। গাইবান্ধায় পিটাই মারছে যৌথ বাহিনী দুইজন আওয়ামী লীগের পিটাই মারা যাবে, হ্যাঁ, এটা বিচার বহির্ভূত হত্যা না? তারিখটা দেখান এডিটর সাহেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইজন ছাত্রলীগকে পিটা মারা হয়েছে না, এটা বিচার বহির্ভূত হত্যা না? ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জলকে পিটা মারা হয়েছে না, আমরা তো জানি, সারা দেশে সেন্সেশন হয়েছে, সবই তো বিচার বহির্ভূত হত্যা। এই বেকুব এবং চূড়ান্ত তেল বাজ অ্যাটর্নি জেনারেল বানাইছে কে, বুঝছেন তো? তেল তো স্যার এমনি দেয় নাই, আসিফ নজরুলকে সেই জন্য তেল দিচ্ছে, আসিফ নজরুল বানাইছে, বুঝছেন তো? ক্যাঙ্কা মানুষগুলোকে সে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বসাচ্ছে, বুঝছেন? এবার আসেন দেশের মানুষকে উপেক্ষা আর অবজ্ঞার কথা দেখি। আমি তো কইলেই হবে না, প্রমাণ দেওয়া লাগবি তো। আসেন দেখাই দিচ্ছি, প্রমাণ দিয়ে দেখাই দিচ্ছি। আমি তো প্রমাণ ছাড়া কিছু কথা কই না, কই না তো। এই যে স্কুলে যে বই পড়ানো হয়, সে একই বই কলে মাদ্রাসায় পড়ানো হয়, জানেন তো? এটা ধর্মীয় কিছু এক্সট্রা বই আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের পড়া হয়, কিন্তু সায়েন্স, কমার্স, আর্টসের বাধ্যতামূলক সাবজেক্টগুলো মাদ্রাসা এবং জেনারেল উভয়ের জন্য এক এবং অভিন্ন, একই জিনিস।
তো সিলেবাস পর্যালোচনা করবে আমাদের মন্ত্রণালয়, কমিটিও করেছে, দেখেছেন তো এই যে এটা। তো কমিটি মাদ্রাসার কেউ আছে? নাই। মানে মাদ্রাসার ছাত্ররা মানুষ না, ওদের মতামত নেওয়ার দরকার নাই। তো এরা শিক্ষামন্ত্রী বানাইছে ইউনূস, আর তার চাকরিদাতা ছাত্ররা। দেখেন শেখ হাসিনার নিয়ে কি কইছে, তারিখ তো দেখান এডিটর সাহেব। কইছে শেখ হাসিনার দূরদর্শিতার মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প। হাসিনার উন্নয়নের সারিন্দা বাজানোর কারিগর আজ বিপ্লবোত্তর সরকারের শিক্ষামন্ত্রী হয়েছে এডিটর সাহেব। এই আনন্দের সারিন্দা বেঁচে দেন না, শুনি হসে হসে। বুঝছেন তো কারা ক্ষমতা নিছে? যদি কামটা জানলইনি তা হইলেনি, কামও জানে না। আর নিকৃষ্ট ফাইসিবাদের দালাল বুইরা খাটাসকে এরা বানাইছে মন্ত্রী। আর এই মন্ত্রী সভারে আমাদের মন্ত্রিসভা কইতে কন, হ্যাঁ এটা কিছু দেখি সব আওয়ামী লীগ দেখে ইউনিস লীগ হয়ে গেছে, আওয়ামী লীগ আসিফ নজরুল লীগ হয়ে গেছে। এই লোকরা ক্যাঙ্কা করে বানাইছে, আর এই মন্ত্রী বানাইছে যে কাজ হয়ে পড়ে যায়। হাসিনার প্রশংসা করতে করতে তারে মন্ত্রী বানাইছে। ওই কি জানে? ওই বুড়া খাটাস কি জানে? কিছু জানে? কিছু জানে না। ও তো নোর দ্বারা পারবি না, বয়সের ভারে। ওরা একটা জিনিস দেখায়, এটা নিয়ে কিছু মনে করেন না, কারণ এটার মধ্যে আমার জিনিস আছে। তাও এক্সাম্পল হিসেবে দেখো, ওরা একটা শিক্ষা বাতাবরণ বলে সাইট আছে, যে এটা টিচাররা ব্লগ লেখে। আপনারা কিছু মনে করেন না, আবারও কইতেছি আমার নাম আছে তাই সংকোচ হইতেছে দেখাইতে, কিন্তু এটা এমন একটা এক্সাম্পল যে না দেখাইলে মিস করবেন। দেখেছেন দেশ বিদেশে ভয়ানক তিন সাইবার দুর্বৃত্ত, এর মধ্যে কে কোনটা কে জানেন? এর মধ্যে আমিও আছি সাইবার দুর্বৃত্ত। এটা হচ্ছে সরকারি সাইটে জনগণের পয়সায় এই জিনিস, যেটা বাংলাদেশ প্রতিদিন ছেপেছিল না, ক্ষমা টমা চাইছে, মাপ টাপ চাইছে, একেবারে ভালো মাপ কইরা দেন আর করুন না, এরকম করে মাপ চাইছে না, সেই জিনিস ইটি দিছে। দেখেছেন মইনুল ইসলাম নামে একটা সিনিয়র টিচার, রংপুর ক্যান্টনমেন্ট স্কুলের মাস্টার। তো এই লেখাটা নিয়ে তার আবার ব্লগ, বাংলাদেশ প্রতিদিন যে আমাদের নামে কুৎসাপূর্ণ লেখা চাপিছিল সেটার জন্য মাপ চাইছে, সেটা নিজের লেখা বলে চালাইছে, ওই পোস্টাইছে সরকারি সাইটে। আর এই বুড়া খাটা সেটা রেখে দিছে ওই সাইটে। এটা সবাই মাইনুলের চেহারাটা না দেখেন না, দেখেছেন কি নুরানি চেহারা। হ্যাঁ, এই বুড়া যে লেখা চুরি করেছে আর আমার নামে সরকারি সাইটে লেখা উঠেছে, এটার জন্য ওটা ব্যবস্থা নেওয়া উচিত না, কিন্তু নিবি না। দেখেছেন মালটার চেহারা দেখেছেন? এই বুড়া এই যে লেখা চুরি করেছে আমার নামে সরকারি সাইটে লেখা উঠেছে, এটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত না, কিন্তু নিবি না। দেখবেন আমি লিখে দিতে পারি, সামনে লেখাটা সরাবে, হয়তো নাও সরাইতে পারে, কিন্তু ওরা কিছু কবে না, এই মাইনুলরা কিছু কবে না। দেখেছেন না নুরানি চেহারা, নিজের হয়তো জামাতের রকম দাবি করে পথ প্রমোশন বাঘায় নিছে। যদি আজকে আমি গাইল দিতাম আর হুমকি দিতাম, দেখতেন ঠিকই ব্যবস্থা নিল হয়নি। আজ টেস্ট কেস হিসাবে রাখলাম, গালি টালি দিলাম না, দেখেন কি করে, দেখবেন কিছুই করবে না। মানুষই তো কয় আপনি গালি দেন কেন, হুমকি দেন কেন? আমি না আমার গালির জন্য নাকি আমার ভিডিও দেখা যায় না পরিবার পরিজন নিয়ে। তো দেখেছেন তো বাংলাদেশে তো গালি না দিলে কোনো কাজ হয় না, মাইট দিতে হয়, সরাস বরস করে মাইট দিবেন, দেখবেন যে ঠিক কাম হয়ে গেছে। বুঝছাও, বাংলাদেশে না দুই হাত চালাইবেন, দুই পা চালাবেন, মুখ চালাবেন তার সাথে, দেখবেন সব কাজ হয়ে গেছে। বুঝছাও, এটা হচ্ছে বাংলাদেশ। আর সুশীলতা মাইক দেট গালি টালি খুবই ভয় পায়, ডরায়। তো এটা আমি কেন এটা ইউজ করবো না, করবো তো। ডক্টর ইউনূসের নিয়োগকর্তাকে ডক্টর ইউনূস বলেন এই ছাত্র জনতা সমন্বয়কারীরা ওনার নিয়োগকর্তা। তো ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের, এমনকি এই নাহিদ, আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এদেরকে বেতন দেয়টা কে? এই সমন্বয়কারীদের বাপরা। এই সমন্বয়কারীদের বাপরা তো বদমাস, সব ফকিন্নির পোলাপান। নাহিদের বাপ একটা বদমাস, বদমাশি করতে গিয়ে ছাত্রদের হাতে পায়ে ধরেছিল। নুসরাতের বাপ বদমাস, পর্নোগ্রাফিক ভিডিও করতে গিয়ে ধরা খেয়েছিল। এই বদমাশরা কি ডক্টর ইউনূসকে বেতন দেয়? কারা বেতন দেয়? সাধারণ জনগণ বেতন দেয়। সাধারণ জনগণের চাকর হচ্ছে সরকার। এটাই হচ্ছে গণতন্ত্র। বেতন দেই আমরা, ট্যাক্স পেয়াররা। সমন্বয়কারীদেরকেও বেতন দেই আমরা, সমন্বয়কারীরা তাদের বাপের কাছ থেকে টাকা নিয়ে এসে ডক্টর ইউনূসকে বেতন দেয় না। সুতরাং ডক্টর ইউনূসের নিয়োগকর্তা সাধারণ জনগণ, সমন্বয়কারীরা না। সমন্বয়কারীরা যদি নিয়োগকর্তা হতো তাহলে ওরা ওদের ফকিন্নির ঘরের পোলাপানরা ওদের বাপদের কাছ থেকে এনে ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বেতন দিত। রাইট? ডক্টর ইউনূস ভুলে যাবেন না, আপনাকে ভালোবেসে জনগণ সেখানে বসিয়েছে। আপনি কোনো নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট গোষ্ঠীর বা নির্দিষ্ট দেশের চামচামি করবেন না। আপনি এনজিও সরকার বানিয়েছেন, কিন্তু বাংলাদেশকে কোনো নির্দিষ্ট দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করবেন না দয়া করে। কারণ আওয়ামী লীগ যখন শেখ হাসিনার অধীনে স্বৈরাচার হয়ে উঠেছিল, এত বড় দল নিয়েও কিন্তু ক্ষমতা থাকতে পারেনি শেখ হাসিনা। আমিও শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা সবাই করেছি যার যার অবস্থান থেকে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটি গোষ্ঠী, নির্দিষ্ট একটি দেশের চামচামি করতে থাকেন, তাহলে আপনাকেও কিন্তু ক্ষমতা থেকে অপসারণ করতে আমাদের এত সময় লাগবে না। বাংলাদেশকে তো অনেকটাই স্বাধীনতা বিরোধীদের হাতে আপনি তুলেই দিয়েছেন। বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়ে দল মত নির্বিশেষে আপনাদের বিরুদ্ধে সবাই কিন্তু সোচ্চার হয়ে যাবে। ওই পরিস্থিতি যাতে না হয়, স্বাধীনতা বিরোধীরা এখনও কিন্তু যতই তারা মিছিল মিটিং করুক, যতই তাদের রূপ লুকিয়ে রাখার চেষ্টা করুক, আমরা কিন্তু তাদেরকে চিনি। তাই
ডক্টর ইউনূস আপনি এদেরকে বেশি মাথায় তুলবেন না, তাহলে জাতি কিন্তু আপনাকেও ক্ষমা করবে না। আর আওয়ামী লীগের মানুষদেরকে বলছি, নতুন আওয়ামী লীগ গঠন করুন। কোন চেয়ারে ততক্ষণই কেয়ারে। অনেক বুঝাইছি, অনেক বলছি যে ভাই পুলিশকে যেইভাবে রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, পুলিশের যে কোনো কর্মকাণ্ড নিয়ে কালামাগুর আমাদের যিনি দায়িত্ব ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বলতো যে না পুলিশ খুব ভালো কাজ করে, তো আজকের দিনে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এই একই পুলিশ কিন্তু এরা কিন্তু নতুন করে 5ই আগস্টের পরে নিয়োগ প্রাপ্ত হয় নাই। এই মানুষগুলাই এখন দোষটা কি তাদের? নেভার। আমি তাদের দোষ দিই না। আমি সবসময় বলি পুলিশকে আসলে রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে রাখা উচিত। কালকে এখানে যেই ঘটনা ঘটছে এটা কোনো অন্যায়মূলক ঘটনা ছিল না। এখন অনেকে বলবেন যে না ভাই বাংলার মাটিতে এই না সেই না, এটাও এই ধরনের বক্তব্য আবার একদিকে জায়েজ না। তাহলে আগামীতে আবার এগুলো আসবে, পরিবর্তনটা তো দরকার। আচ্ছা, তো এখানে ঘটনাটা কি দৃশ্যপট হচ্ছে গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা বা স্থানীয় যারা ছাত্রলীগের পোলাপাইন আছে বা মেয়েরাও আছে, তারা শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কেক টেকাই না এখানে স্লোগান টোগান দিছিল বা কেক কাটতেছিল। এমন সময় পুলিশ এসে এদেরকে ধাওয়া দিচ্ছে। এখন এই কাজে পুলিশের ধাওয়া দেওয়ার কোনো কারণ আছে বেসিক্যালি নাই, কিন্তু কেন ধাওয়া দিচ্ছে এগুলো আওয়ামী লীগই শিখে গেছে। আমি বলতেছি না যে এটা পুলিশের দোষ, কারণ এটা আওয়ামী লীগেরই দোষ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশকে এরকম অপ্রয়োজনীয় ব্যবহার করে পুলিশের সাথে জনগণের একটা দূরত্ব তৈরি করে ফেলছে। তো এখন আইসা কেন কালকে এখানে এই ঘটনাটা দেখেন, শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এই সময় পুলিশকে দেখা যে ছাত্রলীগ একসময় কলিজা ফুলাইয়া পুলিশের সাথে হাইটা হুইটা বন্দুক টন্দুক নিয়ে নিজেরও দু একটা ফায়ার টায়ার করতো, আজকে পুলিশকে দেখা প্যান্ট মোটামুটি ঢিলা হয়ে গেছে। তবে মেয়েগুলোর সাহস আছে, গোপালগঞ্জের মেয়েদের সাহস আছে। আপনি দেখেন ভিডিওর শেষ অংশে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। থানার ইনচার্জ তিনি বলছেন জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে আপনার দৌড়ে পালিয়ে যায়। আর ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি পুলিশের দাবি। বলা হচ্ছে যে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে। এগুলো আমরা কমন ডায়লগ। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকলে পুলিশ একই বক্তব্য দিত, জামাত সম্পর্কে একই বক্তব্য দিত, আমাদের মন্ত্রী এমপিরা সেই একই বক্তব্য দিত, পাশাপাশি প্রধানমন্ত্রী বলতো পুলিশের কাজ করছে একটা শ্রেণী একটা মহল। এইসব ডায়লগ আবার আজকে অন্যরা দিবে। তা আমি আসলে কোনটা বুঝাইতে চাইছি যে চেয়ারটা দেখেন, আমি আগের ভিডিওগুলোতে বলছি সরকার পতনের আগেও যে অনেক ঘটনা ঘটছে যেগুলো মেনে নেওয়া যায় না, পুলিশকে বৈধতা দেওয়া হয়েছিল, ইভেন অপ্রয়োজনে পুলিশকে এতটা ব্যবহার করা হয়েছে যেগুলোর রেশ এখনও কাটে নাই। তো আজকে সামনে থেকে এগুলোই দেখতে হবে, কবে জানি এগুলো বন্ধ হবে সেটাও জানি না, তবে এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। নয়তো এই যে পুলিশ ভাইরা সেখানে গেছেন ওই পোলাপাইন যাদের প্রোগ্রামটাতে বাধা দিছে তারা আবার এই পুলিশের সাথে একটা শত্রুতা মেন্টালিটি তৈরি হইলো। আবার কখনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হলে তারা আবার এই পুলিশকে খুঁজে বের করবো। ওই সময় থানার ওসি ইনচার্জ কে ছিল, এগুলো পুলিশের মাঝখান থেকে বিপদে ফেলা হয়। সো আমার মনে হয় যে সামনের দিকে যে কোনো কর্মকাণ্ড পুলিশকে ব্যবহার করার সময় একটু হিসাব নিকাশ করা উচিত, যেন পুলিশ কখনো বিতর্কিত না হয়। আর এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত, যতই খাওয়াইছেন পড়াইছেন নিজের টাকা খাওয়ার নেই, রাষ্ট্রের টাকায় খাইছে। আর পুলিশের শক্তির উপর ভর করে কিন্তু ফাইনালি একটা সময় আওয়ামী লীগ টিকে ছিল। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর আজকে সিচুয়েশনটা সেটাই দেখাচ্ছে। এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, বাঙালি বেশি দিন মাথায় রাখে না, আবার ওই বাটে পড়লে মাথায় আসে। আমরা যেন সহজে সবকিছু ভুলে না যাই। আমরা চাই একটা শান্তি শৃঙ্খলা, একটা সুন্দর দেশ। ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন শিবির, ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে সকল আলোচনা এবং সমালোচনার কেন্দ্র বিন্দু। জামাতের আমির যেখানে যাচ্ছেন সেখানে খবর হচ্ছেন, তিনি যা কিছু করছেন সবই শিরোনাম হচ্ছে পত্রিকাতে এবং ইলেকট্রনিক গণমাধ্যমে তার ছবি বেশি প্রদর্শিত হচ্ছে, তার কথা ভাইরাল হচ্ছে। তিনি যেখানে টুক্কা দিচ্ছেন ওখানে তবলা বাজছে, তিনি যেখানে পিঠ মোছাচ্ছেন ওটি খবর হয়ে যাচ্ছে, তিনি যেখানে যাচ্ছেন সেখানে ইমামতি করছেন। এমনকি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী তার যে মরদেহ যখন প্রেস ক্লাবে গেল এবং সেখানে যখন জানাজা হলো, সবাই একেবারে ইমামতির ভার আমিরে জামাত তার উপর দিলেন। এটি একটি নজিরবিহীন ঘটনা, এটি নজিরবিহীন ঘটনা। সেখানে সবাই তার পিছনে জামাতে নামাজ পড়লেন। আবার একটা অনুষ্ঠানে দেখলাম যে তিনি দাঁড়িয়েছেন, তার মাঝে একজন তরুণ উপদেষ্টা সমন্বয়ক সম্ভবত মিস্টার নাহিদ বা ওনার নাম হবে উনি, তারপর সে মির্জা ফখরুল সাহেব দাঁড়িয়েছেন। তো নাহিদ সেই মাথা নিচু করে সম্ভবত পাজামা বা প্যান্ট ভাঁজ করছিলেন। আর ওই সময়টাতে জামাতের আমির তাকে পিঠ থাপ্পড় দিয়ে পিঠে আসতে, এটাকে পিঠ চাপড়ানো বলে, স্নেহের দৃষ্টিতে যেটি করা হয়, অমন কিছু একটা করছিলেন। আর অমনি ক্যামেরা বারবার শুধু সেদিকে ক্লিক দিচ্ছিল। তো এরকম জামাতের আমিরকে নিয়ে যেভাবে মিডিয়া ব্যস্ত, একইভাবে শিবিরকে নিয়েও ব্যস্ত। তো শিবিরকে নিয়ে ব্যস্ত এই কারণে যে চট্টগ্রামের
সব জায়গাগুলো, স্কুল কলেজ মাদ্রাসা শিবিরের দখলে, এবং এটা দীর্ঘদিন ধরে আসলে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের জমানা ছাড়া সবসময়টাই চট্টগ্রাম মহানগরীতে শিবিরের দাপট ছিল। এবং একসময় শিবিরের সে দুর্দান্ত ক্যাডার নাসির দীর্ঘদিন ধরে তিনি কারাগারে ছিলেন এবং তাকে বের করা হয়েছে, এবং বের করার পর তিনি বললেন যে তিনি একেবারে নির্দোষ, তাকে অকারণেই এই 20টি বছরের মতো সময় কারাগারে কাটাতে হয়েছে। তো এখন এই যে চট্টগ্রামে এখানে শিবিরের হিসাব, আওয়ামী লীগের হিসাব, বিএনপির হিসাব আলাদা। সারা দুনিয়াতে যদি আওয়ামী লীগের সঙ্গে শিবিরের গন্ডগোল থাকে, কিন্তু চট্টগ্রামে দেখা যাচ্ছে শিবিরের সাথে ছাত্রলীগের বা আওয়ামী লীগের বন্ধুত্ব আগেও ছিল এবং এখনো থাকবে। কেন? ছাত্রদলকে ঠ্যাঙ্গানোর জন্য এবং বিএনপিকে ঠ্যাঙ্গানোর জন্য। তো এরকম একটা আঞ্চলিক ভেদে একটা জায়গাতে রাজনীতি আছে। আবার চাঁপাইনবাবগঞ্জে যদি চিন্তা করেন, এই এলাকাতে একই অবস্থা। সেখানে জামাত এবং বিএনপি সে ঐক্যবদ্ধভাবে সবসময় কাজ করে, কেবলমাত্র ওখানে বিএনপিকে ঠেকানোর জন্য। তো এখন রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেই। তো যারা আছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত, এই দুটো দলকে নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে কারা ক্ষমতায় আসবে। এবং জামাত মনে করছে যে এটি তাদের একটা মোক্ষম সময়, তারা যদি এই সময়টিতে নিজেদেরকে গুছিয়ে ফেলতে পারেন এবং মোটামুটি 3-4 বছর তারা সময় পান, তাহলে জামাতের রাষ্ট্র ক্ষমতা লাভ এটা কোনো বিষয় না। এজন্য তারা বিভিন্নভাবে প্রচলিত রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে কূটনৈতিক কথাবার্তা বলছেন, নির্বাচনের কথা বলছেন, কিন্তু আবার তলে তলে ইউনিট সরকারকে একটা ব্রিদিং স্পেস দিচ্ছেন, সবচেয়ে বেশি ব্রিদিং স্পেস তারা দিচ্ছেন, যেন এই সময়টিতে সাংগঠনিকভাবে বিএনপি সমস্যায় পড়ে যায় এবং জামাত সাংগঠনিকভাবে গুছিয়ে নিতে পারে। তো জামাতের এই সকল যে কৌশল, এই সকল কৌশল নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আবার জামাত যারা বিরোধী শক্তি, তারা আবার জামাতকে নিয়ে ট্রলও করছে। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে সেটি হলো একেবারে ছাত্রলীগের পেটের মধ্যে সে 2009 সন থেকে শিবির যেভাবে ঢুকেছিল এবং এখন যেভাবে ছাত্রলীগের পেট থেকে একটার পর একটা শিবির বের হচ্ছে, বড় বড় নেতা বের হচ্ছে, এতে আমরা রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছি। এই যে একজন সমন্বয়ক যিনি আত্মপরিচয় প্রকাশ করলেন এবং যাকে বলা হয় যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, তিনি ছাত্রলীগের পরিচয়ে এবং পরবর্তীতে সমন্বয়কের পরিচয়ে পুরো সময়টি তিনি বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেরিয়েছেন। এবং এটিকে শিবিরের এবং জামাতের একটা অন্যতম কৌশল হিসেবে বিবেচনা করা হয়। এবং জামাত এটা নীতিগতভাবেই সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে 2011 সনের পরে, যখন আওয়ামী লীগের দমনপীড়ন নীতি খুব বেশি চলল এবং যখন গণজাগরণ মঞ্চের পরে আওয়ামী লীগ শিবিরকে টার্গেট করলো, তখনই শিবির এবং জামাত চেষ্টা করলো প্রথমত স্ক্রিন আউট, অর্থাৎ দৃশ্যপট থেকে সরে যাওয়া। দ্বিতীয়ত তারা যেটা চেষ্টা করলো সেটা হলো কী করে সার্ভাইভ করা যায়। আর তৃতীয়ত আওয়ামী লীগের মধ্যে এবং ছাত্রলীগের মধ্যে কী করে বিলীন হয়ে যাওয়া যায়। এবং সেই কাজে তারা এতটা সফল হয়েছেন যার ফলশ্রুতিতে এখন সকল প্রশাসন, জুডিশিয়ারি থেকে শুরু করে সকল জায়গাতে জামাত এবং শিবিরের যে আধিক্য, সেই আধিক্য সমন্বয়ক বলেন, ইউনুস সরকার বলেন, কিংবা সিভিল ব্যুরোক্রেসি বলেন অথবা মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, সব জায়গাতেই মনে হচ্ছে যেন দাঁড়িপাল্লা, ন্যায়ের দণ্ড, জামাতের প্রতীক দাঁড়িপাল্লা, সেটার জয় জয়কার। এবং এতে করে যারা শিবির বিরোধী লোক বা জামাত বিরোধী লোক, তারা শিবিরকে গালাগালি করে অস্থির করে ফেলছেন এবং বলার চেষ্টা করছেন এটা কী ধরনের কথা, এই কাজও কেউ করে, এভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কোনো কাজ করা তো মুনাফিকের বিষয়। তো এর উত্তরে শিবিরে যারা লোকজন আছে তাদের বক্তব্য হলো যে কৌশল অবলম্বন করা তো ইসলামে জায়েজ আছে, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো মহাকৌশলী, এবং সে কি কৌশল, তিনি দেখা যাচ্ছে যে মাছের পেটে যেভাবে ইউনুস নবীকে ঢুকিয়ে দিলেন, তো একইভাবে বাংলাদেশে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই কোন মাছের পেটে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল ঢুকিয়ে দিয়েছেন, এটা আমরা এখনো টের পাচ্ছি না, আমরা এখনো বুঝতে পারছি না। আবার জামাত শিবিরকে আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, এটিকে শিবিরে যারা লোকজন রয়েছেন তারা মনে করছেন একটা কারামত, আল্লাহর একটা কারামত। এই কারামত এই কারণে শিবিরের লোকজন নামাজ পড়ে, তাদের দাঁড়িয়ে আছে, তারা সুন্নতি কথাবার্তা বলে, আতরও মাখে, সত্য কথা বলে, তারপরে তারা লোকজনকে দেখলে জড়িয়ে ধরে। ইসলামী যে তাহাজিব এবং তমদ্দন, এটি ব্যাপকভাবে শিবির এবং জামাতের লোকজন রাজনীতির অঙ্গনে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত সেটি পারেনি। তো এই কারণে কি হচ্ছে, শিবিরকে নিয়ে কিন্তু নানা রকম কথাবার্তা হচ্ছে, ইতিবাচক এবং নেতিবাচক। যারা ইতিবাচক কথা বলার চেষ্টা করছে তাদের বক্তব্য হলো যেহেতু কোরআনকে তারা ফলো করেন, সুন্নাহকে তারা ফলো করেন, এবং তারা যেহেতু কোরআনের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান, এবং যেহেতু তারা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করেন, সেহেতু তাদের প্রতি একটা অলৌকিক রহমত এবং বরকত আল্লাহ সবসময় নাজিল করে আছেন। ফলে শত জুলুম অত্যাচারের মধ্যেও কিন্তু তারা বুক ফুলে চলেছেন। তাদের কারো ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়নি, কারো বাড়িতে আগুন লাগেনি,
কারো ছেলে মেয়ে নষ্ট হয়নি বা কারো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়নি, বরং বিরূপ অবস্থার মধ্যে থেকে তারা অনেকটা সাহসী হয়ে পড়েছেন। এবং তারা আরও অনেকে বলার চেষ্টা করছেন যে এই যে ছাত্রলীগের পেটের মধ্যে শিবিরের যে অবস্থান, এটা মুসা নবীর জামানাতে ফেরাউন দ্বিতীয় রামসিসের সঙ্গে আল্লাহ যে কৌশল করেছিলেন, অর্থাৎ দ্বিতীয় রামসিসের বাবা ছিল সম্রাট প্রথম সেতি। তো তিনি স্বপ্নে দেখেছিলেন যে বনী ইসরায়েল বংশে এক পুত্র সন্তান হবে এবং তিনি বনী ইসরায়েলদেরকে স্বাধীনতা দেবেন এবং তার হাতে ফেরাউনের পতন হবে। তো এই কারণে তিনি সমস্ত যে নির্দিষ্ট দিয়েছিল সে সমস্ত বনী ইসরায়েল যারা দাস হিসেবে মিশরে কাজ করছিল তাদের সবাইকে হত্যা করার, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে সকল শিশু সন্তানদেরকে হত্যা করার নির্দেশ তিনি দিলেন। তো যাই হোক, প্রকৃতির অপার মহিমায় দেখা গেল যে হযরত মুসা আলাইহিস সালামের মা তিনি প্রসব করে সেই শিশু নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন, মানে নীল নদে ভাসিয়ে দিলেন, এবং সেটি ভাসতে একেবারে ফেরাউনের রাজপ্রাসাদে সেই যে শিশু ফেরাউনের যে বহনকারী যে এটাকে দেখানো হয়েছে একটা ছোট, সেই সময় প্যাপিরাসের তৈরি খড়কুটোর তৈরি এক ধরনের নৌকা তৈরি করতো, ছোট নৌকা। তো এই নৌকাটি ফেরাউনের যে বোন, সম্রাট প্রথম সেতির বোন অর্থাৎ রামসিস, যার সাথে হযরত মুসা নবীর যুদ্ধ হয়েছিল, সেই রামসিসের ফুফু তিনি তাকে কোলে তুলে নেন এবং তিনি যেহেতু নিঃসন্তান ছিলেন তিনি তাকে মানুষ করতে থাকেন এবং তিনি রাজপরিবারের একজন সদস্য হিসেবেই হযরত মুসা আলাইহিস সালাম তিনি সেই সম্রাট প্রথম সেতি তার দরবারে এবং তার প্রাসাদে লালিত পালিত হতে থাকেন। তো এই কাহিনী আমরা সবাই জানি এবং পরবর্তীতে সেই সম্রাট প্রথম সেতির মৃত্যুর পরে রামসেস কী করে ক্ষমতা এলেন, তার সঙ্গে কী করে হযরত মুসা নবীর যুদ্ধ হলো, তিনি কী করে বিজয়ী হলেন, কী করে নীলনদ পাড়ি দিলেন, সেগুলো সবাই জানি। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, তার বান্দাদের সাথে কৌশল করেন, যে সকল বান্দারা জীবনে অনার সৃষ্টি তৈরি করতে চায়, তো সেই সকল কৌশলী বান্দাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হযরত মুসা নবীর যে কাহিনীটি, এটি সবসময় হুজুররা বয়ান করেন। তো সেই কাহিনীর সাথে সামঞ্জস্য রক্ষা করে এখন অনেকে যারা জামাতপন্থী ছিল তাদের বলার চেষ্টা করেন যে এখানেও মানে আল্লাহর কৌশল বলেন, বান্দার কৌশল বলেন, বা মানে যুগপৎভাবে এই জমিনে পলিটিক্যাল সায়েন্সের সেই সূত্র বলেন বা ম্যাথমেটিক্স বলেন, এই সবই একসাথে কাজ করেছে এবং সেই সূত্র মতেই জামাত আস্তে শিবিরের, অর্থাৎ জামাত শিবির একেবারে নিরাপদে নিশ্চিন্তে আওয়ামী লীগের কোলে বসেছে জামাত, এবং শিবির নিশ্চিন্তে ছাত্রলীগের পেটের মধ্যে ঢুকে পড়েছে এবং সময় মতো তারা আবার সেখান থেকে একেবারে সগর্বে বের হয়ে এসেছেন। এখন এই যে তাদের বেড়ে ওঠা এবং নতুন প্রেক্ষাপটে তাদের যে তৎপরতা, এটি কি ধরনের সমীকরণ তৈরি করবে আগামী দিনে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।